রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। সৌদি যুবরাজ ওয়াশিংটনে বলেছেন, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে তার দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেবে। যুক্তরাষ্ট্র সৌদির কাছে যে F-35 যুদ্ধবিমান বিক্রি করবে তা হবে ইসরায়েলের তুলনায় কম শক্তিশালী। ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়নের চেষ্টা সৌদি আরবের জামাল খাশোগিকে নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকদের উপর ভীষণ খেপেছেন ডোনাল্ড ট্রাম্প। ভারতে যৌথ বাহিনীর সাথে যুদ্ধে নিহত শীর্ষস্থানীয় এক মাওবাদী নেতা। সৌদি আরবের মূল শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমান মঙ্গলবার হোয়াইট হাউসে বলেছেন, আমরা ইসরায়েলকে স্বীকৃতি দিতে রাজি আছি, তবে একই সাথে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। আমরা ট্রাম্প প্রশাসনের আব্রাহাম অ্যাকর্ডের অংশীদার হতে চাই। আর এই বিষয়ে আজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বেশ ভালো আলোচনা হয়েছে। দ্রুত যাতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এবং আমরাও ইসরায়েলকে স্বীকৃতি দিতে পারি সে বিষয়ে করণীয় সম্পর্কে আমরা আজ আলোচনা করেছি। হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প বিন সালমান বৈঠকের পর ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হন দুই নেতা। এ সময় ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার বিষয়ক এক প্রশ্নের জবাবে সৌদি যুবরাজ কথা বলেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, সৌদি আরব যুক্তরাষ্ট্রের 5th জেনারেশন ফাইটার জেট F-35 প্রকল্পে $142 বিলিয়ন বিনিয়োগ করবে। গত মে মাসে ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব সফরের সময় যুক্তরাষ্ট্রে $600 বিলিয়ন বিনিয়োগ চুক্তি করে। এর মধ্যে $142 বিলিয়ন বিনিয়োগ করা হবে F-35 প্রকল্পে। মোহাম্মদ বিন সালমানের হোয়াইট হাউস সফরের আগে প্রকাশিত খবরে বলা হয়েছে, সৌদি আরব $30 বিলিয়ন ব্যয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে 48টি F-35 যুদ্ধবিমান কিনতে যাচ্ছে। সোমবার ট্রাম্পও এক ঘোষণায় জানান, তিনি সৌদি আরবের কাছে যুদ্ধবিমান বিক্রিতে রাজি আছেন। মঙ্গলবার বৈঠক শেষেও সাংবাদিকদের ট্রাম্প তার সম্মতির কথা জানান পুনরায়। মঙ্গলবার ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, সৌদি আরবের কাছে F-35 যুদ্ধবিমান বিক্রি করলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ক্ষমতা কমবে না, কারণ সৌদি আরব যে যুদ্ধবিমান পাবে তার শক্তি ইসরায়েলকে দেয়া যুদ্ধবিমানের তুলনায় কম হবে, আর এতে সৌদি আরব অখুশি হবে না। এ সময় যুবরাজকে ধন্যবাদ জানিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি আমাদের দেশে $600 বিলিয়ন বিনিয়োগের চুক্তি করেছেন। আমি আশা করি এটাকে তিনি $1 ট্রিলিয়ন পরিণত করতে পারেন। আর সৌদি এ বিনিয়োগে ওয়াল স্ট্রিট সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানির সম্পদের পরিমাণ বাড়বে, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ট্রাম্প আরও বলেন, আমরা তাদের সাথে আজকে যে বিনিয়োগ চুক্তি করেছি সে অনুসারে সৌদি আরব যুক্তরাষ্ট্রে AI, রেয়ার ম্যাটেরিয়াল, ম্যাগনেটস সহ বিভিন্ন ক্ষেত্রে বিপুল অর্থ বিনিয়োগ করতে যাচ্ছে। প্রকাশিত অন্য এক খবরে বলা হয়েছে, ট্রাম্পের প্রস্তাব অনুসারে যুবরাজ যুক্তরাষ্ট্রে $1 ট্রিলিয়ন বা $1000 বিলিয়ন বিনিয়োগে রাজি হয়েছেন। যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত উৎকর্ষের অংশীদার হতে চায় সৌদি আরব। আল জাজিরার খবরে বলা হয়েছে, নেতানিয়াহু প্রশাসন চেষ্টা করছে সৌদি আরবের কাছে যুদ্ধবিমান বিক্রি বন্ধ করার লক্ষ্যে, কারণ এতে মধ্যপ্রাচ্যে কোণঠাসা হয়ে পড়তে পারে ইসরায়েল। ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছ থেকে 75টি F-35 যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে। এর মধ্যে 45টি যুদ্ধবিমান ইতোমধ্যে ডেলিভারি পেয়েছে তারা। গত জুন মাসের যুদ্ধে ইরানের বিরুদ্ধে ইসরায়েল হামলা চালায় এই বিমানের সাহায্যে, এবং ইরান সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে তাদের আকাশ প্রতিরক্ষায়। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে বিরোধ মিটিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে তিনি এ বিষয়ে আলোচনা করেছেন। বৈঠক শেষে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, ইরান আমাদের সাথে আলোচনায় বসতে চায়, এটা খুবই ভালো একটি দিক। আমরা এই বিষয়ে খোলা মনে অপেক্ষা করছি। আমার মনে হয় ইরানের সাথে একটি চুক্তি হলে সেটা হবে দারুণ একটি ঘটনা। এটি তাদের দেশের জুন মাসে হামলার আগেও হতে পারত, কিন্তু যে কোনো কারণে হোক সেটা হলো না, তবে এখনও হতে পারে এই চুক্তি। ট্রাম্প বলেন, আমরা চাই ইরান তাদের পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসার বিষয়ে আমাদের সাথে চুক্তি করুক। আমরা জুন মাসে তাদের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে তাদের কার্যক্রম ধ্বংস করেছি। এটা আমরা করেছি সবার ভালোর জন্য। আল জাজিরা খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সৌদি যুবরাজকে একটি হাতে লেখা চিঠি পাঠিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তবে চিঠিতে কি রয়েছে প্রকাশ করা হয়নি। সৌদি যুবরাজ
যুবরাজ বলেছেন, ইরান যুক্তরাষ্ট্র চুক্তিতে পৌঁছার লক্ষ্যে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। দীর্ঘদিন ধরে ইরান সৌদি আরব ছিল মধ্যপ্রাচ্যে দুই চিরবৈরী দেশ। এ সম্পর্ক আরও তলানিতে ঠেকে ইয়েমেন ঘিরে 2015 সাল থেকে দুই দেশের মধ্যে প্রক্সি যুদ্ধের মাধ্যমে। তবে চীনের মধ্যস্থতায় 2023 সালের মার্চ মাসে দুই দেশের মধ্যে পুনরায় শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে, যার ধারাবাহিকতায় এখন সৌদি আরব চেষ্টা করছে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের বিরোধ অবসানের। বিশ্লেষকদের মতে ইরান যুক্তরাষ্ট্র বিরোধের অবসান হলে সেটা হবে মধ্যপ্রাচ্যে একটি ভূমিকম্পের ন্যায় পরিবর্তনের ঘটনা। কারণ যুক্তরাষ্ট্র মূলত ইসরায়েলের মাধ্যমে দীর্ঘকাল ধরে ইরান সহ অন্যান্য দেশের বিরুদ্ধে যুদ্ধ লাগিয়ে রেখেছে মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণের জন্য। সেই হিসেবে ইরানের সাথে সম্পর্ক উন্নয়নে রাজি হওয়ার কথা নয় যুক্তরাষ্ট্রের, কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেহেতু অন্যদের তুলনায় আলাদা, তিনি এটি করলেও করতে পারেন। সাংবাদিক জামাল খাশোগি হত্যায় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের পক্ষ নিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে সৌদি ক্রাউন প্রিন্সের সাথে বৈঠকের পর ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হন এই দুই নেতা। এ সময় এবিসি নিউজের এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন জামাল খাশোগি হত্যায় সৌদি যুবরাজের জড়িত থাকার অভিযোগের বিষয়ে। জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, জামাল খাশোগি ছিলেন একজন খুবই বিতর্কিত ব্যক্তি। আমার অতিথিকে বিব্রত করার জন্য আপনারা এ বিষয়ে প্রশ্ন করেছেন। আপনাদের এবিসি নিউজের লাইসেন্স বাতিল করা উচিত। আপনারা অসুস্থ মনের মানুষ, আপনাদের উপর মানসিক রোগ ভর করেছে। আপনারা খুবই জঘন্য সাংবাদিক। তবে এই সময় যুবরাজ মোহাম্মদ বিন সালমান পরিস্থিতি স্বাভাবিক করে বলেন, জামাল খাশোগিকে হত্যার ঘটনা একটি দুঃখজনক ঘটনা আর বড় ধরনের ভুল। আমরা চেষ্টা করেছি এ ধরনের ঘটনা যাতে পুনরায় না ঘটে সে বিষয়ে। এ সময় ডোনাল্ড ট্রাম্প বলেন, যুবরাজের নেতৃত্বে সৌদি আরবে মানবাধিকার পরিস্থিতি উন্নতি হয়েছে এবং তিনি খুবই চমৎকার একজন নেতা। তিনি আমার খুবই ঘনিষ্ঠ একজন বন্ধু। তাকে আমার খুবই পছন্দ। তিনি সৌদি আরবের জন্য যা করছেন তা অতুলনীয়। সৌদি রাজ পরিবারের সমালোচক সাংবাদিক জামাল খাশোগিকে 2018 সালে হত্যা করা হয় তুরস্কে সৌদি কনসুলেট অফিসের মধ্যে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআই এর প্রতিবেদনে বলা হয়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে তাকে হত্যা করা হয়েছে। বাইডেন প্রশাসন এ রিপোর্ট প্রকাশের পর যুক্তরাষ্ট্র সৌদি আরব সম্পর্ক চরম তিক্ত আকার ধারণ করে। এরপর এই প্রথম মঙ্গলবার সৌদি যুবরাজ হোয়াইট হাউস সফর করলেন এবং ট্রাম্প প্রশাসন তাকে সৌদি আরবের মূল শাসক বা রাজার সম্মানে ভূষিত করেছেন। জামাল খাশোগি খুনের দায়ে অভিযুক্ত সৌদি যুবরাজের সাথে ট্রাম্পের এই বৈঠক নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহলে সমালোচনা চলছে। মঙ্গলবার ভারতের ছত্তিশগড়ের অন্ধ্রপ্রদেশে পুলিশের সঙ্গে যুদ্ধে নিহত হয়েছেন শীর্ষস্থানীয় মাওবাদী নেতা মাধবী হিরমা। এ সময় মাধবী হিরমার স্ত্রী মদাকম রাজে এবং অপর 4 মাওবাদী যোদ্ধাও নিহত হন। আলুরি সীতারাম রাজু জেলায় মঙ্গলবার তীব্র যুদ্ধে নিহতের ঘটনা ঘটে। নিহত মাধবী হিরমা ভারতের নিষিদ্ধ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া বা সিপিআই এর কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। ভারত সরকার তার মাথার মূল্য ঘোষণা করেছিল 1 কোটি টাকা। প্রকাশিত খবরে বলা হয়েছে, ভারতীয় আর্মি সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে তিনি এখন পর্যন্ত 26টি দুর্ধর্ষ অভিযান পরিচালনা করেছেন। ভারতে বর্তমানে মোদী সরকারের নেতৃত্বে মাওবাদীদের চিরতরে নির্মূলের লক্ষ্যে অভিযান চলছে। অপারেশন অক্টোপাসের অংশ হিসেবে মঙ্গলবার ভারতীয় যৌথ বাহিনী অভিযান চালায় অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও ছত্তিশগড়ের সীমান্তে মারেদুমিলির গভীর জঙ্গলে। যৌথ বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, মারেদুমিলির জঙ্গলে মাধবী হিরমা নিহতের পর 31 মাওবাদী যোদ্ধা আত্মসমর্পণ করেছে। তার সাথে 3 শতাধিক মাওবাদী যোদ্ধা ছিল। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকার খবরে দাবি করা হয়েছে, এর আগে মাওবাদী যেসব যোদ্ধা ধরা পড়েছে তাদের কেউ মাধবী হিরমার অবস্থান সম্পর্কে পুলিশকে জানিয়েছিল। আর এ তথ্যের ভিত্তিতেই মঙ্গলবার অভিযান চালানো হয়েছে। ভারতের মাওবাদীরা সশস্ত্র যুদ্ধের মাধ্যমে ভারতের কেন্দ্রীয় সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করতে চায়। বর্তমানে ভারতের দক্ষিণ পূর্ব ও মধ্য অঞ্চল জুড়ে ব্যাপক আকার ধারণ করেছে মাওবাদীদের যুদ্ধ। তাদের প্রতি বাড়ছে সাধারণ অনেক মানুষের সমর্থন। ভারতের শতাধিক জেলায় রয়েছে মাওবাদীদের আধিপত্য। তবে গত 2 বছরের বেশি সময় ধরে চলা অভিযানের পর তাদের প্রভাবাধীন জেলার সংখ্যা মাত্র 3টিতে নেমে এসেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মাওবাদীদের মতে ভারতের কেন্দ্রীয় সরকার ও শাসন ব্যবস্থা আধা ঔপনিবেশিক এবং তারা ভারতের জনগণের শোষক ও শত্রু। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করা হয় তখন তিনি দুপুরের খাবার প্রায় শেষ করেছেন। ফাঁসির দণ্ডাদেশের আদেশ শোনার পরই হাসিনা মুচকি হেসে টিভির সামনে থেকে উঠে যান।
হাসিনার দেখভাল যারা করেন তাদেরই একজন এমন তথ্য দিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে ভারতীয় একাধিক সমাজ মাধ্যম পাতায়। অন্যদিকে বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রায় ঘোষণার পর কয়েক ঘন্টা চুপচাপ থাকেন, কারো সঙ্গে কথা বলেননি। রায় ঘোষণার 3 ঘন্টা পরে আসাদুজ্জামান কামাল কথা বলেন কলকাতা কেন্দ্রিক সংবাদ মাধ্যম আনন্দবাজারের সঙ্গে। মন্তব্য করেন, নিজের ফাঁসির রায় শোনা সহজ নয়। এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো বাংলাদেশ। সোমবার মানবতা বিরোধী অপরাধের দায়ে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হাসিনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধেও মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। টেলিভিশনের পর্দায় নিজের বিরুদ্ধে রায় শুনে ভারতীয় সংবাদ মাধ্যমকে এর প্রতিক্রিয়া দিয়েছেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামাল। আনন্দবাজারকে আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নিজের ফাঁসির রায় শোনা সহজ নয়। রায় ঘোষণার প্রায় 3 ঘন্টা পর ফোন কলে সংবাদ মাধ্যমটিকে ওই কথা বলেন কামাল। Asaduজ্জামান Khan Kamal, for all these 4 counts, we have decided to award a single sentence of death. সাক্ষাৎকারের এক পর্যায়ে তিনি বলেন, মরতে তার ভয় নেই। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার তুমুল আন্দোলনের তোপে দেশ ছাড়েন হাসিনার এই বিশ্বস্ত সহচর। এরপর থেকে তিনি কলকাতার জনবিরল এক অজ্ঞাত স্থানে বসবাস করছেন। আত্মগোপনে থেকে ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন, পরিকল্পনা করছেন কিভাবে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে সক্রিয় করা যায়। আনন্দবাজারকে রায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে আসাদুজ্জামান খান বলেন, আমরা জানতাম এই রকম রায়ই হবে। গত 1 বছরে বাংলাদেশে ঘটনা প্রবাহ যে পথে এগিয়েছে তাতে এই রায়ই ঘোষিত হবে, তাই চমকায়নি। বিদেশি মিডিয়াগুলো এই খবর গুরুত্বের সঙ্গে প্রচার করেছে। বিবিসি, CNN, গার্ডিয়ান সহ বিশ্বের নামকরা প্রতিটি মিডিয়ার প্রধান শিরোনাম ছিল হাসিনার মৃত্যুদণ্ডের খবর। ভারতের ইংরেজি ভাষার সংবাদ মাধ্যমগুলোও ব্যাপক আগ্রহ নিয়ে এই খবর প্রচার করেছে। দেশটির প্রধান সারির প্রায় প্রতিটি সংবাদ মাধ্যমই হাসিনার প্রত্যর্পণ চুক্তির বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়েছে। পাশাপাশি এ রায়ের পর 2 দেশের সম্পর্ক কোন পথে সেই বিষয়টিও বিশ্লেষণ করেছে তারা। এছাড়া বেশ আগ্রহ নিয়ে শেখ হাসিনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রচার করা হয়। এনডিটিভির শিরোনাম, মানবতা বিরোধী অপরাধের দায়ে ঢাকার আদালতে শেখ হাসিনার মৃত্যুদণ্ড। সংবাদ মাধ্যমটি বলেছে, গত বছর ছাত্র আন্দোলন দমনে ব্যাপক সহিংসতার দায়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। টানা কয়েক মাস বিচার প্রক্রিয়ার পর হাসিনাকে 3টি অপরাধে দোষী সাব্যস্ত করেছে আদালত। হিন্দুস্তান টাইমসের খবর, মৃত্যুদণ্ডাদেশের পর ভারতের কাছে হাসিনাকে হস্তান্তরের আহ্বান। সংবাদ মাধ্যমটি বলছে, রায় ঘোষণার পর হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে বিবৃতি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর। ঢাকা মনে করে 2 দেশের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরত দেওয়ায় নয়াদিল্লির বাধ্যবাধকতা রয়েছে। আমি প্রতিটি হত্যাকাণ্ডে মানুষ খুন করতে হবে। ইকোনমিক্স টাইমসের শিরোনাম, শেখ হাসিনা, উত্থান, রাজত্ব এবং বাংলাদেশের লৌহ মানবীর পতন। সংবাদ মাধ্যমটির খবরে বলা হয়েছে, নিজ সমর্থকদের কাছে তিনি হলেন আধুনিক উন্নয়নশীল বাংলাদেশের স্থপতি, আর সমালোচকদের কাছে তিনি স্বৈরশাসক, যার ক্ষমতার লোভ সাধারণ মানুষের আর্তনাদকে অগ্রাহ্য করেছে। তবে খুব কম মানুষই হয়তো কল্পনা করতে পেরেছিলেন যে 78 বছর বয়সী ক্ষমতাচ্যুত সাবেক এই প্রধানমন্ত্রী নিজের তৈরি ট্রাইব্যুনালেই একদিন দোষী সাব্যস্ত হবেন। সংবাদ মাধ্যমটি বলছে, সোমবার যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসামিদের অনুপস্থিতিতে হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করে, তখন এটি ছিল বিশ্বের সবচেয়ে দীর্ঘকাল ক্ষমতায় থাকা নারী সরকার প্রধানের গল্পের এক নাটকীয় মোড়। মধ্যপ্রাচ্যের নতুন হিসাব, যুদ্ধ নাকি আলোচনা? সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলো এখন আগের মতো ইরানের বিরুদ্ধে নয়। সৌদি আরব সম্পর্ক স্বাভাবিক করতে চায়। ইসরায়েল একা কি ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে? আমেরিকা কি শেষ পর্যন্ত সরাসরি যুদ্ধ করবে? ইরানও বসে নেই, তারা রাশিয়া ও চীনের সাথে সামরিক সহযোগিতা বাড়িয়েছে। সামরিক শক্তিতে ইরান কেমন? সুপারসনিক ক্ষেপণাস্ত্র আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে পারে। উন্নত ড্রোন প্রযুক্তি মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ বিশ্বব্যাপী তেলের প্রবাহ থামিয়ে দিতে পারে। প্রক্সি বাহিনী হিজবুল্লাহ, হুথিরা আঞ্চলিক যুদ্ধ বাঁধাতে পারে। ইরানকে হারানো অত সহজ নয়। আমেরিকার সামরিক শক্তি বিশাল, কিন্তু ইরান লড়াই করতে জানে। চুক্তির দরজা কি বন্ধ হচ্ছে নাকি নতুন সম্ভাবনা আসছে? ইরান ঝুঁকতে নারাজ। আমেরিকার চোখ রাঙানি তেহরান পাত্তা দেয় না। শক্তির খেলা চলছে, কে জিতবে?
ইরানের সামরিক শক্তি ও কৌশল। ইরান শুধু কথায় নয়, কাজেও শক্তিতে অগ্রগণ্য। মধ্যপ্রাচ্যের প্রখর প্রতিরক্ষা বাহিনী, উন্নত ক্ষেপণাস্ত্র, ড্রোন প্রযুক্তি আর সাইবার যুদ্ধে দক্ষতা, এসবেই ইরানের পরাক্রম স্পষ্ট হয়। তাদের শক্তি সীমাবদ্ধ নয়, তারা নিজেদের সুরক্ষার জন্য নতুন নতুন প্রযুক্তি ও কৌশল শিখছে। পরমাণু চুক্তির দোরগোড়ায় নাটকীয়তা। ট্রাম্পের পরিকল্পনায় ছিল ইরানের পারমাণবিক অস্ত্রধর হওয়া ঠেকানো। তার কথাই ছিল সামরিক আর কূটনৈতিক দুই পথ। কিন্তু ইরান জানে পরমাণু চুক্তি শুধু একটি দরজা। তারা চাইছে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের মর্যাদা। পরমাণু চুক্তি এটি শুধু আলোচনা নয়, এটি শক্তি, সম্মান ও স্বাধীনতার প্রতীক। ইরান বলছে তাদের পরমাণু অস্ত্রধর হওয়ার আকাঙ্ক্ষা নেই, যদিও সাম্প্রতিক বছরগুলোতে তারা তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়িয়ে অস্ত্র নির্মাণের উপযোগী মাত্রার কাছাকাছি পৌঁছে গেছে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা। 2017 থেকে 2021 সালের প্রথম মেয়াদে ট্রাম্পই যুক্তরাষ্ট্রকে ইরান পারমাণবিক চুক্তি নামে খ্যাত জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন JCPOA থেকে বের করে আনেন। ওই চুক্তিতে নিষেধাজ্ঞায় ছাড় দেওয়ার বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর নানান বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। হঠাৎই পরিস্থিতি বদলে যেতে পারে। ট্রাম্প যদি সামরিক পদক্ষেপ নেন, তবে ইরানের পাল্টা আঘাত মাটি কাঁপিয়ে দিতে পারে, অথবা আলোচনার মঞ্চে যদি বসা হয়, তবে ইরান আন্তর্জাতিক মঞ্চে নতুন শীর্ষ সীমা স্পর্শ করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ইরান যদি মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করতে পারে, তাহলে ইসরায়েলের জন্য পরিস্থিতি কঠিন হতে পারে। আরব আমিরাত যদি ইরানের সাথে সম্পর্ক আরও জোরদার করে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে প্রভাব কমতে পারে। তাহলে ইসরায়েল কি একঘরে হয়ে পড়েছে? আকাশের বজ্র যেমন ভেঙে দেয় ঘুম, তেমনি যেন খামেনির ডাক তোলে বিদ্রোহের ধুম। পশ্চিমাদের শিকল ভাঙার প্রতিজ্ঞা। খামেনি এক সূর্য, ইরানের জ্বলন্ত আলো। ইসরায়েল ও আমেরিকা বলছে ইরানকে পারমাণবিক শক্তিধর হতে দেওয়া যাবে না। কেন আমেরিকা চায় ইরানের শক্তি ধ্বংস হোক? আমেরিকা জানে ইরান যদি পরমাণু অস্ত্র তৈরি করে, তাহলে মধ্যপ্রাচ্যের সামরিক ক্ষমতার ভারসাম্য পুরোপুরি বদলে যাবে। ইসরায়েলের একচ্ছত্র আধিপত্য টিকিয়ে রাখতে হলে ইরানকে দুর্বল করতেই হবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সতর্ক করেছে, তারা কখনো ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেবে না, যার ফলে সামরিক সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। কারণ তেহরান অস্ত্র গ্রেডের ইউরেনিয়াম পরিশোধনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে, যা এ যাবৎ শুধু পরমাণু অস্ত্র সমৃদ্ধ দেশগুলো করতে পেরেছে। তাই কি এত চাপ? তাই কি এত হুমকি? তেহরান বলছে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মূলত আত্মরক্ষার জন্য, যদিও পশ্চিমা দেশগুলো এই অস্ত্রকে সহিংসতা ও সংঘাতপ্রবণ মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার অন্যতম উপাদান মনে করছে। ইসরায়েলি যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরান সাম্প্রতিক মাসগুলোতে তাদের অস্ত্র ভাণ্ডারে ড্রোন ক্যারিয়ারের মতো নতুন অনেক কিছু সংযোজনের কথা জানিয়েছে। ভূগর্ভস্থ একটি নৌঘাঁটিও দেখিয়েছে তারা। বিশ্লেষকদের চোখে শক্তির নতুন মেরুকরণ। চীন, রাশিয়া ও ইরান, তিন দেশই মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কি হবে? এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি করবে? ব্রিটেনে আমেরিকার পরমাণু বোমা মোতায়েন। পৃথিবী কি আবারও পারমাণবিক ঝুঁকির দিকে ধাবিত হচ্ছে? আমেরিকা কি সম্ভাব্য বিশ্বযুদ্ধের আগুনে নতুন করে ঘি ঢালছে? আমেরিকার শক্তি আবারও প্রকাশিত। 2 দশক পর ব্রিটেনে পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী অস্ত্র ফিরে এসেছে। আমেরিকা আবারও পারমাণবিক বোমা মোতায়েন করেছে ব্রিটেনে। এই বোমা রাখা হয়েছে লেকেনহেথ এয়ার বেসে, যা ব্রিটিশ এয়ারফোর্সের এক গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি। 2008 সালে এখান থেকে পারমাণবিক বোমা সরিয়ে নেওয়া হয়েছিল। তবে স্যাটেলাইট ছবি নিশ্চিত করেছে পারমাণবিক বোমা আবারও ফিরেছে। আমেরিকা এমন সময় এই পদক্ষেপ নিয়েছে যখন ন্যাটো দেশগুলো আমেরিকাকে বাদ দিয়ে পারমাণবিক দল তৈরির পরিকল্পনা নিয়ে কাজ করছে। আমেরিকার পরমাণু বিজ্ঞানী ইউনিয়ন ব্রিটেনে আমেরিকান পারমাণবিক বোমা মোতায়েনের কথা প্রকাশ করেছে। সম্প্রতি অনেক ড্রোন এয়ারক্রাফট এই এলাকায় টহল দিচ্ছিল, যার পরে এই এয়ারবেস আলোচনায় আসে। আমেরিকান পরমাণু বিজ্ঞানীরা বলছেন যে এখন পর্যন্ত জনসাধারণের কাছে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি যে এই ব্রিটিশ ঘাঁটিতে পারমাণবিক বোমা মোতায়েন করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে বিমানগুলোকে বাঁচাতে এয়ারবেসে একটি আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে। কেন ব্রিটেনে পারমাণবিক বোমা? এটা কি রাশিয়া অথবা চীনের বিরুদ্ধে আমেরিকার সতর্কতা? কিছু বিশ্লেষক মনে করছেন রাশিয়ার সাথে উত্তেজনা এবং চীনের উত্থান আমেরিকাকে এই পদক্ষেপ নিতে বাধ্য করেছে। ব্রিটেনে থার্মোনিউক্লিয়ার বোমা রাখা হয়েছে, যা ভয়ঙ্কর ক্ষতির ক্ষমতা রাখে। B6112 ধরনের এই বোমার লক্ষ্য শুধু রাশিয়া নয়, বিশ্বের অন্য কোনো শক্তিও হতে পারে।
আমেরিকা প্রস্তুত, কি আসছে পরবর্তী পদক্ষেপ? এই বোমা মোতায়েন বিশ্বের সামনে আমেরিকার শক্তি প্রদর্শনও। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র জানিয়ে দিয়েছে তাদের প্রতিরক্ষা শক্তি কেবল শত্রুদের জন্য নয়, নিজের মিত্রদের নিরাপদ রাখবে। স্যাটেলাইট ছবি থেকে জানা গেছে 33টি বিমান আশ্রয় কেন্দ্রের মধ্যে 28টি আপগ্রেড করা হয়েছে। এছাড়া আরও 6টি নতুন আশ্রয় কেন্দ্র তৈরি হচ্ছে। সুতরাং এটা শুধু একটি বোমা নয়, এটি একটি শক্তিশালী প্রতিরক্ষা বর্ম। ব্রিটেনের নতুন পরমাণু যুদ্ধ প্রস্তুতি। পারমাণবিক বোমা মোতায়েনের সময় আমেরিকা সেগুলো বিশ্বকে ভয় দেখানোর জন্য রাখছে কি, বা এটা কি বিশ্বযুদ্ধের সংকেত? লেকেনহেথ এয়ারবেসে F-35 ফাইটার জেট দুটি স্কোয়াড্রন মোতায়েন করা হয়েছে। আমেরিকা ইউরোপে আরও পারমাণবিক বোমা রাখার জন্য ঘাঁটিগুলি আপগ্রেড করেছে। B6112 হলো থার্মোনিউক্লিয়ার বোমা, যা যে কোনো শহরকে এক মুহূর্তেই ধ্বংস করে দিতে সক্ষম। বিশ্বের এমন পারমাণবিক শক্তি হিসেবে আমেরিকার এখনও তার গৌরব বজায় রেখেছে। প্রতিরক্ষা এবং আক্রমণ, এই দুটি কথাই আমেরিকা জানে কিভাবে কাজে লাগাতে হবে। কিন্তু ইরান কি চুপ করে বসে থাকবে? ইতিহাস বলে ইরান প্রতিশোধ নিতে জানে। মধ্যপ্রাচ্যে তাদের বিশাল নেটওয়ার্ক আছে। লেবাননের হিজবুল্লাহ, ইরাকের মিলিশিয়া, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সবাই ইরানের মিত্র। যদি যুদ্ধ শুরু হয় তাহলে আমেরিকা ও তার মিত্রদের জন্য এটি হতে পারে এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন। সামরিক শক্তিতে তেহরান প্রস্তুত। ইরানের প্রতিরক্ষা বাহিনী বলেছে তারা যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। ইরানের ক্ষেপণাস্ত্র এখন আরো শক্তিশালী। সামরিক প্রযুক্তিতে বড় সাফল্য। মধ্যপ্রাচ্যে প্রভাব আরো বাড়ছে। শেষ খেলা হবে কোথায়? যুক্তরাষ্ট্র কি সরাসরি সামরিক অভিযান চালাবে, নাকি নিষেধাজ্ঞার নামে তেহরানকে পেছনে ঠেলতে চাইবে? ইরান যখন নিশ্চিতভাবে পারমাণবিক শক্তির শীর্ষ পর্যায়ে পৌঁছে গেছে, তখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের শেষ চেষ্টার পরিকল্পনা করছে। শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলার ছক কষছে। যখন যুদ্ধের গুঞ্জন বাতাসে ভাসছে, তখন ইরান জানিয়ে দিল আর অপেক্ষা নয়, শত্রুদের জন্য আসছে তাদের বহুল প্রতীক্ষিত অপারেশন ট্রু প্রমিস 3। ইরানের শক্তিশালী সামরিক অভিযানের ঘোষণা। ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC এর এক শীর্ষ কমান্ডার সম্প্রতি ঘোষণা দিয়েছেন অপারেশন ট্রু প্রমিস 3 খুব শিগগিরই বাস্তবায়ন করা হবে। IRGC ডেপুটি কোঅর্ডিনেটর আলী ফজলি জানিয়েছেন এর আগে ট্রু প্রমিস 1 ও ট্রু প্রমিস 2 সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। এবার তৃতীয় ধাপ শুরু হবে পরিকল্পনা অনুযায়ী। এর আগে IRGC প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছিলেন ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত ট্রু প্রমিস 1 ও ট্রু প্রমিস 2 ছিল শুধুই সতর্কবার্তা, মূল প্রতিশোধ এখনো নেওয়া হয়নি। এবারে ট্রু প্রমিস 3 সম্পর্কে ইঙ্গিত দিয়ে জেনারেল সালামি স্পষ্ট করে বলেছেন যদি শত্রুরা তাদের ষড়যন্ত্র চালিয়ে যায় তাহলে এবার ইরান এমন আঘাত করবে যা আগে কখনো কেউ দেখেনি। তিনি আরো বলেন আজকের ইরান আগের চেয়ে অনেক শক্তিশালী। আমরা এতটাই ক্ষমতাধর যে পুরো বিশ্ব কাঁপিয়ে দিতে পারি। আমাদের শক্তি শত্রুদের কল্পনার বাইরে। ইতোমধ্যেই ইরান তার শক্তিশালী অস্ত্রভান্ডার গড়ে তুলেছে, যা শত্রুদের জন্য আতঙ্কের কারণ হয়ে উঠেছে। নর্থ কোরিয়ার নকশার উপর ভিত্তি করে ইরান গোপনে পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে বলে দাবি করেছে ন্যাশনাল কাউন্সিল অফ রেজিস্ট্যান্স অফ ইরান। এসব ক্ষেপণাস্ত্র ইরান থেকে ইউরোপে উড়ে গিয়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। গোপন পারমাণবিক কর্মসূচি NCRI এর প্রতিবেদনে বলা হয়েছে তেহরান 2টি গোপন স্থাপনায় এসব অস্ত্র তৈরি করছে, যেখানে আসলে স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে ছদ্মবেশে পরিচালিত হচ্ছে। এসব কেন্দ্রে পারমাণবিক কর্মসূচি আরও দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে। তেহরানের তৈরি ক্ষেপণাস্ত্রগুলো 3000 কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে পারে, যা ইউরোপের বিভিন্ন স্থানে হামলা চালানোর জন্য যথেষ্ট। এই মিসাইল তৈরির কার্যক্রম ভূগর্ভস্থ সাইটে পরিচালিত হচ্ছে, যাতে গোয়েন্দা নজরদারি থেকে বাঁচা যায়। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে এই স্যাটেলাইটগুলোর গোপনীয়তা নিশ্চিত করতে কনক্রিট প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে। তবে ইরানের দাবি এটি স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য একটি প্রদর্শনী মাত্র। সম্প্রতি ইরান তাদের নতুন ব্যালিস্টিক মিসাইল এতেমাদ উন্মোচন করেছে, যা 1700 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়া ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC ও প্রতিরক্ষা গবেষণা সংস্থা শাহরুদ মিসাইল কেন্দ্র পরিচালনা করছে, যেখানে পারমাণবিক ওয়ারহেড তৈরি করা হচ্ছে। এই ওয়ারহেড গাহেম 100 ক্ষেপণাস্ত্রে সংযোজন করা হবে, যা আরও উন্নত মারাত্মক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। NCRI এর দাবি
আইআরজিসি আগামী কয়েক মাসের মধ্যে উন্নত গাহেম 100 রকেটের পরীক্ষা চালানোর পরিকল্পনা করছে। ইরানের গোপন পরীক্ষাগার। দ্বিতীয় পরীক্ষামূলক কেন্দ্রটি সেমনান শহরের দক্ষিণ পূর্বে, যা 2005 সাল থেকে সম্প্রসারিত হচ্ছে। এখানে সিমোর ক্ষেপণাস্ত্রের উন্নয়ন চলছে, যা উত্তর কোরিয়ার নকশার ভিত্তিতে তৈরি। এনসিআরআই আরও দাবি করেছে ইরান তার গোপন কর্মসূচিকে মহাকাশ গবেষণা কর্মসূচির সঙ্গে যুক্ত করেছে, যাতে আন্তর্জাতিক সম্প্রদায় সহজে সন্দেহ করতে না পারে। এই লক্ষ্যে খামেনি স্পেস লঞ্চ টার্মিনাল প্রতিষ্ঠা করা হয়েছে। রাশিয়া ও চীনের সঙ্গে জোট। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আমরা রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করব। আমেরিকার একতরফা ও স্বৈরাচারী নীতির বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত। সম্প্রতি রাশিয়ার সঙ্গে 20 বছরের কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে ইরান। প্রথমবারের মতো ক্রেমলিন সফরে গিয়ে প্রেসিডেন্ট পেজেশকিয়ান রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন। সামরিক মহড়া ও ট্রু প্রমিস 3। ইরান একটার পর একটা সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে। তারা নতুন নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে ও নিজেদের পারমাণবিক শক্তি আরও শক্তিশালী করছে। এখন প্রশ্ন উঠছে, ইরান কি বহুল আলোচিত অপারেশন ট্রু প্রমিস 3 এর মাধ্যমে তার পারমাণবিক শক্তিমত্তার জানান দিতে যাচ্ছে? ইরান ও তার পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্ব রাজনীতিতে আলোচনা বহু পুরনো। একদিকে চিরশত্রু ইসরায়েল, অন্যদিকে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা। এসব উপেক্ষা করে ইরান নিজেদের সামরিক ও পারমাণবিক শক্তিকে আরও এগিয়ে নিচ্ছে। আজকের ইরান আগের চেয়ে অনেক বেশি অপ্রতিরোধ্য এবং তাদের সাম্প্রতিক পারমাণবিক কার্যক্রমে তার সবচেয়ে বড় প্রমাণ। ইসরায়েলকে কি পুড়িয়ে দেবে ইরানের অতি গোপন অস্ত্র? ইসরায়েলের পারমাণবিক স্থাপনা আক্রমণ পরিকল্পনার পর আইআরজিসির শীতল সতর্কতা। ইসরায়েলের বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই, হুঁশিয়ারি করলেন ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি। আকাশে অদৃশ্য ঝড়ের ঘনঘটা, ভূমিতে নিঃশব্দে গর্জে ওঠা সাইক্লোন, এ যেন সেই মুহূর্ত যখন প্রতিরোধ আর প্রতিশোধ একে অপরের চোখে চোখ রাখে। আর সেই চোখে ঝলক দিচ্ছে ইরানের অপ্রকাশিত, অজানা কিন্তু ভয়ঙ্কর সব অস্ত্র। ইরান ঘোষণা করেছে তাদের সেনাবাহিনীর অস্ত্রাগারে রয়েছে এআই চালিত অতি গোপন অস্ত্র, যেগুলো এখন সম্পূর্ণরূপে সক্রিয়। এই অস্ত্রগুলো এতটাই শক্তিশালী যে প্রকাশ করলে শত্রুর রক্ত শীতল হয়ে আসবে। ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি জানিয়ে দিয়েছেন, এগুলো প্রচলিত হলেও ক্ষমতায় ব্যতিক্রমী। এআই প্রযুক্তির সংযোজনে এগুলো যেন ধ্বংসযজ্ঞের নীরব বিপ্লব। তবে কৌশলগত কারণে এই অস্ত্র জনসম্মুখে প্রকাশ করা হয়নি। হেইদারির কণ্ঠে ছিল আত্মবিশ্বাস, ছিল পূর্বাভাস। ইরান প্রস্তুত। স্থলবাহিনী এখন আধুনিক, মোবাইল ও চটপটে ইউনিটে রূপান্তরিত, যে কোনো মুহূর্তে আক্রমণ করতে সক্ষম, যে কোনো হুমকির জবাবে বিদ্যুতের মতো ছুটে আসবে প্রতিক্রিয়া। তিনি জানিয়েছেন, ইতোমধ্যে 10টি ডিভিশন মোতায়েন করা হয়েছে দেশের কৌশলগত সীমান্তগুলোতে। পূর্ব, পশ্চিম ও উপকূলীয় অঞ্চলে সম্পন্ন হয়েছে 3টি বিশাল সামরিক মহড়া, যেখানে যাচাই করা হয়েছে বাহিনীর প্রতিক্রিয়া, প্রস্তুতি ও সমন্বয়। তিনি বলেছেন, আমাদের চোখ সবসময় খোলা, আঙুল ট্রিগারে। হুমকি দেখলেই শত্রুকে বাঁচার কোনো সুযোগ দেওয়া হবে না। এই হুঁশিয়ারি শুধু কথার ঝড় নয়, এই ঘোষণা এক যুদ্ধাস্ত্রের, যা ইসরায়েলের দিকে তাক করে ধরে রাখা হয়েছে। কারণ এখনো পর্যন্ত ইসরায়েল গোপনে ধরে রেখেছে তাদের পারমাণবিক স্থাপনায় সীমিত হামলার পরিকল্পনা। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই পরিকল্পনাকে বাতাসে উড়িয়ে দিয়েছেন, তবুও ইসরায়েলি কর্মকর্তারা মনে করছেন তাদের সামরিক বাহিনী এমন একটি আক্রমণ চালাতে পারে যার জন্য কম মার্কিন সহায়তাই যথেষ্ট হবে। কিন্তু প্রশ্ন থেকে যায়, কখন, কিভাবে? এর কোনো উত্তর নেই, শুধু একটা অনিশ্চিত উত্তেজনা যা সময়ের স্রোতের বিপরীতে দাঁড়িয়ে অপেক্ষা করছে বিস্ফোরণের। এদিকে ইরানের সেনাবাহিনী শুধু শক্তিশালী নয়, তারা সাইবার যুদ্ধের জন্য প্রস্তুত। গঠন করা হয়েছে বিশেষ সাইবার ইউনিট, যারা শত্রুর ডিজিটাল নেটওয়ার্ককেও হানা দিতে প্রস্তুত। আর এইসব কার্যক্রম চলছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ও স্থলবাহিনীর সমন্বয়ে স্থল, আকাশ ও সমুদ্রের সর্বত্র। এই সংহত শক্তি ইরানকে আজ এক পরিপূর্ণ প্রতিরোধ শক্তি বানিয়েছে। রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরানের সেনাবাহিনী আজ বিশ্বের কাছে একটি মডেল বাহিনী। তার মতে, এই সংগঠিত শক্তি ও রণকৌশলের কারণে ইরান আজ পশ্চিম এশিয়ার এক অবিসংবাদিত পরাশক্তি। এ যেন ইতিহাসের অপেক্ষমান অধ্যায়, যেখানে একদিকে ভয়ঙ্কর পরিকল্পনা, আরেকদিকে তার চেয়েও ভয়ঙ্কর প্রস্তুতি। ইসরায়েল যদি আগুন জ্বালাতে চায়, ইরান প্রস্তুত তাকে ছাই করে দিতে। এই যুদ্ধ হবে অস্ত্রের, প্রযুক্তির, কৌশলের। আর ইরান বলে দিয়েছে, যদি যুদ্ধ আসে, বেঁচে ফেরার কোনো সম্ভাবনা নেই। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।